আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহান আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। তো আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, যেটা আমরা মোস্ট ইম্পর্ট্যান্টের তালিকায় রেখে দিতে পারি, তো ওই অঙ্কটার সমাধান আজকে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা প্রথমত ওই গুরুত্বপূর্ণ 13 নম্বর অঙ্কটা লিখে নিলাম। তো প্রশ্নটা এরকম ছিল, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার বাই বি প্লাস সি হোল স্কোয়ার হলে প্রমাণ করো যে এ বি সি ক্রমিক সমানুপাতি। তো আমার এই মানটা দেয়া আছে, আমাকে প্রমাণ করার কথা বলা হয়েছে এ বি সি ক্রমিক সমানুপাতি। তো আমরা অনেকেই ক্রমিক সমানুপাতি জিনিসটা কি জানি না, তো তাদের জানানোর জন্য আমি একটু বলে নিচ্ছি ক্রমিক সমানুপাতি জিনিসটা কি। ক্রমিক সমানুপাতি হচ্ছে প্রথম দুইটার অনুপাত এবং পরের দুইটার অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি মিল থাকবে, অর্থাৎ প্রথম দুইটা অনুপাতের শেষের অংশ এবং পরের যে অনুপাতটা আছে পরের অনুপাতের প্রথম অংশ, দুইটা অনুপাতের মধ্যে প্রথম অংশের যে অনুপাত থাকবে এটার শেষের অংশ এবং দ্বিতীয় অংশের যে অনুপাত থাকবে এইটার প্রথম অংশ যদি সমান থাকে তাহলে এটা হচ্ছে ক্রমিক সমানুপাতি। এখানে বলা হয়েছে এ বি সি ক্রমিক সমানুপাতি, তাহলে বিষয়টা দাঁড়াবে এরকম যে এ অনুপাত বি সমান বি অনুপাত সি, অর্থাৎ এ এবং বি এর অনুপাত সমান দিয়ে লিখব বি এবং সি এর অনুপাত, অর্থাৎ প্রথম অনুপাতগুলা যেখানে শেষ করব দ্বিতীয় অনুপাতগুলা এখান থেকে শুরু করব। এইভাবে যদি তিনটা রাশি ক্রমান্বয়ে থাকে তাহলে এদেরকে বলি আমরা ক্রমিক সমানুপাতি। এখন এ বি সি যদি আমি ক্রমিক সমানুপাতি প্রমাণ করতে যাই তাহলে প্রথমত দেয়া আছে যে অংশ এটা থেকে শুরু করব। আমরা যে কোনো অঙ্ক দেয়া আছে যা তা থেকে শুরু করব। আমার যা সম্বল দেয়া আছে এটা হচ্ছে আমার সম্বল, তো আমি আমার সম্বল দিয়ে আমার কাজ শুরু করব। আমার ইনভেস্টমেন্ট হচ্ছে আমার সম্বল, তো আমার ইনভেস্টমেন্ট এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার বাই বি প্লাস সি হোল স্কোয়ার। তো একটু লক্ষ্য করো, এইখানে এ এবং বি দুইটা পদ কিন্তু আলাদা, এইখানে বি এবং সি, এইখানের পদগুলা এ এবং বি, এখানে বি এবং সি, আবার এইখানে এ বি এখানে বি সি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লবের মধ্যে এ বি হরের মধ্যে বিসি, এইখানে লবের মধ্যে এ বি হরের মধ্যে বিসি, মোটামুটিভাবে এখানে একটা অবিন্যস্ত অংশের তৈরি হয়েছে। তো আমি প্রথমত যে কাজটা করব এটা হচ্ছে একই ধরনের পদগুলাকে আমি একসাথে করে ফেলব। তো এটার জন্য কি করতে হবে আমাকে, এর জন্য এই বি প্লাস সি হোল স্কোয়ারটাকে আমি এই দিকে নিয়ে আসব, তাহলে কিন্তু বি আর সি একসাথে চলে আসছে। তো আমি এই ক্ষেত্রে কি করছি, এই বি প্লাস সি হোল স্কোয়ার এখানে ভাগ অবস্থায় ছিল বা হর আকারে ছিল, তো আমরা যদি পক্ষান্তর করলে প্রত্যেকটা অংশের অবস্থার পরিবর্তন হয়, তো এখানে হরটা কিন্তু লবে কনভার্ট হয়ে গিয়েছে। তো আমি এই কাজটা কেন করলাম, পদগুলোকে সিমিলার রাখার জন্য। এখন কিন্তু এখানেও বিসি এখানেও বিসি, জাস্ট আমি এই বি প্লাস সি হোল স্কোয়ার ডান পক্ষ থেকে বাম পক্ষে সরানোর মাধ্যমে কিন্তু দুইটা সিমিলার হয়ে গেল। অপর পক্ষে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি যেটা বাম পক্ষে ছিল এটা আমি ডান পক্ষে দিয়ে দিলাম। তো ডান পক্ষে দিয়ে দিলে কি হচ্ছে, ডান পক্ষে দিয়ে দেওয়ার কারণে এইটা লব ছিল এটা হর হয়ে যাচ্ছে। যাই থাকুক না কেন সমীকরণের মধ্যে যেই পজিশনেই থাকুক না কেন, ঠিক তার বিপরীত পজিশন কিন্তু সে অন্য একটা পাশে গিয়ে পরিণত হবে। একজন যদি হর আকারে থাকে তাহলে পক্ষান্তর করলে এটা লব হয়ে যাবে, এটা জাস্ট মনে রাখতে হবে। স্কোয়ার থাকলে রুট, মানে যার বিপরীতে যা আছে পক্ষান্তর করলে ঠিক তার বিপরীত রূপটা ধারণ করবে। তো এইখানেও এ প্লাস বি হোল স্কোয়ার ঠিক রাখলাম, রাখার পর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেটা এটা লব ছিল এটা হয়ে গেল হর, অর্থাৎ দাগের উপর একটা চলে গেল দাগের নিচে, সিম্পল একটা অংশ। আমরা এই কাজটা কেন করলাম, এ বি এবং বি সিকে একত্রে রাখার জন্য। বি সি এই পদগুলাকে একসাথে রেখে দিলাম, এ বি এই পদগুলাকে একসাথে রেখে দিলাম, জাস্ট এতটুকু প্র্যাকটিসের জন্য আমরা এইখানে এই পক্ষান্তরটা করলাম। এখন কিন্তু সবগুলা একই জাতে পরিণত হলো।
এখন এখানে একটা সিম্পলি বীজগণিতের সূত্রে অ্যাপ্লাই হয়। এমনিতে বীজগণিতের সূত্র আছে, অনুসিদ্ধান্ত আছে a + b হোল স্কোয়ারের। আমি এখানে অনুসিদ্ধান্ত প্রয়োগ করব না। কেন করব না? কারণ আমি বলেছিলাম যে মান নির্ণয়ের অঙ্ক করা ছাড়া আর কোনো অঙ্কের মধ্যে আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করব না। শুধুমাত্র আমাদের অনুশীলনী 3-এর জন্যই অনুসিদ্ধান্ত, আর কোনো অধ্যায়ের জন্য আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করা গেলেও করব না, আমরা সূত্রেরই প্রয়োগ করব। তো এখানে এই সূত্রে b + c অর্থাৎ a + b হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই হচ্ছে a² + 2ab + b²। এখানেও সেম কেস a + b হোল স্কোয়ারের সূত্র a² + 2ab + b², অর্থাৎ দুইটা অংশের মধ্যেই হোল স্কোয়ারের সূত্র আমরা ব্যবহার করেছি। এখন একটু লক্ষ্য করো, আমরা তো আগে যোজন বিয়োজন করতাম, এখন কি এখানে যোজন বিয়োজন করা যাবে? না, করা যাচ্ছে না। কেন? এটা রিজন কি? যারা আগের ক্লাসগুলো মনোযোগ দিয়ে শুনেছ তারা নিশ্চয়ই এটা ধরে ফেলার কথা। এখানে যোজন বিয়োজন এই কারণে হচ্ছে না যে আমার লব এবং হর আমি ধরে নিলাম সিমিলার, কিন্তু সিমিলার হওয়া সত্ত্বেও দুইটার চিহ্ন কিন্তু একই রকম। দুইটার চিহ্ন একরকম থাকলে এখন আমি যোজন বিয়োজন করব না। যোজন বিয়োজন কখন করব? যখন দুইটার চিহ্ন দুই রকম থাকবে তখন আমরা যোজন বিয়োজনের ফর্মুলা অ্যাপ্লাই করব। এইটা জাস্ট মাথায় গেঁথে নিবে। যোজন বিয়োজনের ফর্মুলা অ্যাপ্লাই করব যখন লব এবং হর সিমিলার থাকবে এবং চিহ্নগুলো ডিফারেন্ট থাকবে। এখন দেখো, লব এবং হর দুইটার ভিতরেই কিন্তু সবগুলা পদের চিহ্ন প্লাস, এখানেও সেম থিং। তো এই ক্ষেত্রে আমরা যোজন বিয়োজন করতে পারবো না। তো আমরা যোজন বিয়োজন না করলে তো পদের পরিমাণ কমাতে পারবো না। তো পদের পরিমাণ কমাতে গেলে কি করতে হবে? যেহেতু এরা যোগ আকারে আছে তাই আমি বিয়োগ করব। সিম্পল একটা বিষয়, আমি যোজন বিয়োজন করতে পারছি না, এই ক্ষেত্রে কি করব? যেহেতু এরা যোগ আকারে আছে তাই আমার কমাতে হলে বিয়োগ করতে হবে। তাহলে আমি কি করব? শুধু বিয়োজন, শুধুমাত্র বিয়োজন। আর আমরা জানি বিয়োজনের সময় হরের পরিবর্তন হয় না। আমি দেখো এখানে হরের কোনো পরিবর্তন করিনি। তো একবার এই অংশের লব থেকে হরকে বিয়োগ করেছি, বিয়োজনের ক্ষেত্রে লব থেকে হর বিয়োগ বা হর থেকে লব বিয়োগ। তো আমি এই ক্ষেত্রে লব থেকে হরকে বিয়োগ করেছি, যেহেতু লবের রাশিটা বড় রাশিটাকে আমি আগে রেখেছি। তো বিয়োজন মানে লব এবং হরের বিয়োগ, বিয়োগের কর্মকাণ্ডই হচ্ছে বিয়োজন। তো আমি এখানে যোজন বিয়োজন অ্যাপ্লাই না করে বিয়োজন কেন অ্যাপ্লাই করেছি? কারণ সবগুলা চিহ্নই যোগের। আর যদি দেখতাম সবগুলা চিহ্নই বিয়োগের তখন কিন্তু আমি যোজনের ফর্মুলা অ্যাপ্লাই করতাম, জাস্ট যোজন। আর যদি দেখতাম যে দুইটা অংশ অর্থাৎ লব এবং হর দুইটা অংশের মধ্যেই একই পদ অবস্থিত এবং চিহ্নগুলা প্লাসও আছে মাইনাসও আছে, তখন আমি যোজন বিয়োজন অ্যাপ্লাই করতাম। এখন যেহেতু যোগ আছে তাই আমি বিয়োজনের ফর্মুলা অ্যাপ্লাই করছি। এই ক্ষেত্রে হরের কোনো পরিবর্তন হচ্ছে না, শুধু লব থেকে হরটাকে বাদ দিয়েছি উপরের অংশ থেকে। তো আমরা জানি বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন হয়, তো এই ক্ষেত্রে +b² -b² হয়ে গিয়েছে, +c² -c² হয়ে গিয়েছে। এখানে সেম +a² মানে -a², +b² মানে -b², যেহেতু বিয়োজন করেছি। তো এখানে আমরা বিয়োজনের ফর্মুলা অ্যাপ্লাই করেছি। তারপরে যদি এই অংশটা বোঝা নিয়ে কারো কোনো সমস্যা থাকে কমেন্টে অবশ্যই জানানোর জন্য অনুরোধ জানানো হলো। এখন প্লাসের এবং মাইনাসের b² কাটা যাচ্ছে, প্লাসের এবং মাইনাসের c² কাটা যাচ্ছে। তো উপরে থাকছে 2bc, নিচে থাকছে b² + c²। এইখানে প্লাসের এবং মাইনাসের a², প্লাসের এবং মাইনাসের b² চলে গেলে থাকছে 2ab। তো উপরে 2ab, নিচে a² + b²। এখন একটু লক্ষ্য করো, এখানেও 2b, এখানেও 2b লবের মধ্যে আছে এবং লবের সাথে অন্য অংশটা গুণ অবস্থায় আছে। তো আমরা জানি যে দুই অংশ থেকে সমান যদি থাকে সমীকরণে, তো সমানের দুই অংশ থেকে আমরা চাইলে একই জিনিস বাদ দিয়ে দিতে পারি, মিলে গেলে একই জিনিস বাদ দিয়ে দিতে পারি। তো দুই অংশে কোন জিনিসটা সিমিলার হলো? সমীকরণের ক্ষেত্রে যদি বাম পক্ষে এবং ডান পক্ষে একই উপাদান পাই তাহলে কিন্তু আমরা এটাকে বাদ দিয়ে দেব। তো আমরা এখানে একই উপাদান হিসেবে বাম পক্ষেও 2b পেয়েছি লবের মধ্যে, ডান পক্ষেও 2b পেয়েছি লবের মধ্যে, দুইটার পজিশন সেম। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু 2b দুইটা অংশ থেকে অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ থেকে বাদ দিতে পারি।
তো টু বি বাদ দিলে থাকছে সি বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, টু বি বাদ দিলে থাকছে এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সিম্পল একটা বিষয়। সমীকরণের ক্ষেত্রে ডান পক্ষ এবং বাম পক্ষে সিমিলার জিনিস সর্বদাই কাটা যায়। এখানে এই অংশটা তৈরি হওয়ার পর আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা আর গুণন করতে পারি। তার গুণন আমরা করেছি এর সাথে এইটাকে, মধ্যে সমান চিহ্ন থাকলে এবং দুই পাশে ভগ্নাংশ থাকলে আমরা জানি আর গুণন করতে পারি। আর গুণন মানে সমানের এক পাশের লবের সাথে গুণ হবে সমানের অন্য পাশের হরের, অর্থাৎ সমানের এক অংশের উপরেরটার সাথে সমানের অন্য পাশের নিচেরটা আর ভাবে। আমরা আর এই বিষয়টা বুঝি একটু কোনাকুনিভাবে। তো এর সাথে এস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের গুণ হচ্ছে, তো কি হচ্ছে এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার ইকুয়াল, আর সি এর সাথে গুণ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে হচ্ছে এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি। তো এটা একটা সিম্পল বিষয়, আমরা আর গুণন করেছি। এখন কি করেছি দেখো, আমরা এ বি স্কোয়ার এবং বি স্কোয়ার সিকে একসাথে রেখেছি। কেন? কারণ দুইটার মধ্যেই কমন একটা উপাদান আছে বি স্কোয়ার। তো দুইটার মধ্যে কমন উপাদান বি স্কোয়ার থাকার কারণে আমি ওই পক্ষের বি স্কোয়ার সিটাকে ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে এসেছি, যে কারণে এটা পরিবর্তিত হয়ে মাইনাস হয়ে গিয়েছে। তো বাকি মানগুলোকে আমি অন্য পাশে নিয়ে নিচ্ছি, এ স্কোয়ার সি এবং প্লাসের এসি স্কোয়ার ওইদিকে গিয়ে হচ্ছে মাইনাসের এসি স্কোয়ার। এই দুইটা পদও কিন্তু প্রায় সিমিলার। এই দুইটা পদ সিমিলার থাকার কারণে এই দুইটাকে একসাথে রেখেছি, আর এইটাও এই দুইটা অংশও কিন্তু সিমিলার, কারণ দুইটার মধ্যেই কিন্তু একটা কমন পদ আছে বি স্কোয়ার। তো আমরা এই কারণে এই দুইটা অংশকে একসাথে রেখেছি। এখন সিম্পলি কমন নিব আমরা। এইখান থেকে বি স্কোয়ার কমন নিলে থাকছে এসি, আর এইখান থেকে এসি কমন নিলে থাকছে এ মাইনাস সি। এখানেও থাকছে এ মাইনাস সি, এখানেও থাকছে এ মাইনাস সি। তো আমি বলেছিলাম দুই পক্ষে সেম পজিশনে যখন একই উপাদান বিদ্যমান থাকবে তখন কিন্তু আমরা এটাকে বাদ দিতে পারবো। দেখো এখানেও এ মাইনাস সি, এখানেও এ মাইনাস সি, দুই পক্ষেই এ মাইনাস সি, আর তাদের যদি আমি পজিশন চিন্তা করি দুইটাই কিন্তু গুণ অবস্থায় আছে তার সহকারী যে অংশটা আছে ওইটার সাথে। তো দুইটাই তার সহকারী অংশের সাথে গুণ অবস্থায় আছে এবং দুইটা মানেই সমান। তো সমীকরণের নিয়ম অনুসারে আমরা এই দুইটা অংশকে বাদ দিয়ে দিতে পারি, তাহলে থাকছে আমার বি স্কোয়ার ইকুয়াল এসি। এটাই আমার উত্তর। যদি বি স্কোয়ার ইকুয়াল এসি হয়ে যায় তাহলে ক্রমিক সমানুপাতি। অথবা আমি এটাকে একটু শেষ পর্যন্ত নিয়ে যাচ্ছি, আমি বি স্কোয়ার ইকুয়াল এসিকে লিখতে পারি এসি ইকুয়াল বি স্কোয়ার। আমরা জানি হুবহু মান পরিবর্তন করলে এই ক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তো এই ক্ষেত্রে আমি হুবহু মানটা পরিবর্তন করে দিয়েছি, এসিকে বাম পক্ষে এবং বি স্কোয়ারকে ডান পক্ষে নিয়ে গেলাম। এখন ক্রমিক সমানুপাতের মধ্যে আমরা জানি এর সাথেও বি থাকে এবং সি এর সাথেও বি থাকে। তো আমি এই বি এখানে দুইটা আছে গুণ অবস্থায়, একটা নিয়ে আসলাম, ভাগ হয়ে গেল। এখানে গুণ ছিল বি, এখানে আসার পর ভাগ হয়ে গেল। সি এখানে গুণ ছিল, এখানে যাওয়ার পর ভাগ হয়ে গেল। অর্থাৎ বি কমন যে পদটা ওইটা কিন্তু আমি দুই অংশের সাথেই রেখেছি। তো ভগ্নাংশ মানে অনুপাত, আমি লিখতে পারি এ অনুপাত বি সমান বি অনুপাত সি। অনুপাতগুলা কিন্তু আমি এভাবে লিখে দিতে পারি, অর্থাৎ সমানুপাতি। এইরকম আকারে আসলেই সমানুপাতি। সমানুপাতিতে একটা পদ, একটা রাশির শেষ পদ, একটা অনুপাতের শেষ পদ এবং অপর অনুপাতের প্রথম পদ দুইটা সমান থাকবে। যদি এরকম হয় তাহলে এরা ক্রমিক সমানুপাতি। এইখানেও সিমিলার কেস। এই অনুপাতটা যেখানে শেষ হয়েছে দ্বিতীয় অনুপাতটা এখান থেকে শুরু হয়েছে, তাই আমি বলতে পারি যে এবিসি ক্রমিক সমানুপাতি। এটা আমার প্রমাণিত। তো এইভাবে এই ধরনের অঙ্কগুলো আমরা সমাধান করতে পারি। তারপরে যদি এইগুলা বুঝতে কারো কোনো সমস্যা থেকে যায় কোনো জায়গায়, অবশ্যই সবাই আমাকে এগুলা সম্পর্কে অবগত করার জন্য আহ্বান জানানো হলো। তো আজকে আপাতত এই পর্যন্ত। সকলে সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।